বুঝে ওঠার আগেই নাইমাকে গুলিটা করে পুলিশ টার্গেট করে। সাথে সাথে নাইমা মেঝেতে লুটিয়ে পড়ে। আমি দেখি আমার মেয়ের মাথার মগজ আর রক্ত ছিটকে চারিদিকে দেয়ালে আমার উপরেও পড়ে। আমি আমার অবস্থা দেখে আমি কান্না করতেছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ আসতেছে না। আম্মু, তুমি শুধু দোয়া করো আমার জন্য, আমি যেন বড় হয়ে ডাক্তার হই। আম্মু, আম্মু গো, ও আম্মু, ধরো না, আমি যদি আন্দোলনে যাই, মারা যাই, তুমি প্রথমে শুনে কি বলবা? আমি শহীদ নাইমা সুলতান আম্মা। আমার 2 মেয়ে, 1 ছেলে, 3 সন্তানের মধ্যে নাইমা ছিল মেজ। 2 বোন 15 মাসের বড় ছোট। ছেলেটার বয়স 8 বছর। নাইমার নানা একজন শিক্ষক ছিলেন, নাইমার দাদাও একজন শিক্ষক ছিলেন। নাইমা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। প্রতিটা ক্লাসে প্লে থেকে 7ম শ্রেণী পর্যন্ত রুল 1 চালায় চাঁদপুরে। 2022-এ আমরা গ্রাম ছেড়ে শহরে আসি, যাতে তার মেধার সুষ্ঠু বিকাশ এবং স্বপ্ন পূরণ করতে পারে। ঢাকায় এসে তাকে এই চাঁদপুরের ক্লাস 7-এর এডমিট কার্ড রুল 1 দিয়ে আমি উত্তরার মাইলস্টোন কলেজে আমি তাকে 8ম শ্রেণীতে ভর্তি করাই। এবছর নাইমা 2025-এ এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নাইমা পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কনের প্রতি খুব আগ্রহ ছিল। কোন রকমের প্রাতিষ্ঠানিক চিত্রাঙ্কন শিক্ষা ছাড়াই যে কোনো ছবি সে এক দেখাতেই আঁকতে পারত। জুলাই বিপ্লবে এমনই এক প্রতিবাদী ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মেধাবীর পাশাপাশি খুবই সৃজনশীল ছিল নাইমা। নাইমা অনেক হাসি খুশি, ধার্মিক, একটা মেয়ে ছিল। ছোটবেলা থেকে নাইমা মন্দকে মন্দ, ভালোকে ভালো বলতে জানত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ছোটবেলা থেকেই ছিল। কোঠা আন্দোলনের সময় নাইমা যখন আবু সাইদকে 16 তারিখে পুলিশের গুলিতে মারা হয়, তখন নাইমা ঘরে বসে থাকে না। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটা পোস্টার রেখে তার ফেসবুক পোস্টে দিয়েছিল। সেটার ক্যাপশনে ছিল, আন্দোলন হবে এবার রংতুলিতে, কোটা কথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এবং ছাত্রলীগ বয়কটের ডাক প্রথম আমার মেয়ে দিয়েছিল, সেটা 16 তারিখ তার ফেসবুক পোস্ট লাস্ট। তো ও সবসময় কোঠা আন্দোলনে যাওয়ার জন্য আমাকে বারবার অনুমতি চাইতো। যেহেতু আমি মা, ওর বাবা এখানে থাকে না, ওর বাবার ব্যবসা হচ্ছে গ্রামে, ওখানে ওর বাবা থাকে। তো এই সন্তানগুলোর দায়িত্ব আমার হাতে, তাই আমি অনুমতি দেইনি আমার বাবা মেয়েটাকে আন্দোলনে যাওয়ার জন্য। তারপরেও নাইমা ঘরে বসে থাকে না। নাইমা বিভিন্ন ভাবে অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে শেয়ার করত এবং আন্দোলনে যারা আসতো তাদেরকে বিভিন্ন ভাবে সে সাহায্য সহযোগিতা করত। কোঠা আন্দোলনে যাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করছে যে স্কুলের কলেজের শিক্ষকদের সাথে
যে মিস আন্দোলনে আমাদের বাসা থেকে তো আমার মা বাবা অনুমতি দেয় নাই, যদি আমাদের কলেজ থেকে অনুমতি দেওয়া হতো তাহলে আমরা যেতে পারতাম। তারপর মিস বলতেছে যে বাচ্চারা দেখো, তোমরা তোমাদের বয়স কম, তোমরা এখনো ছোট, তোমাদের জন্য বাসায় নিরাপদ, তোমরা বাসায় থাকো। তারপর 19 জুলাই 18 জুলাই নাইমা আমাকে বলতেছে সন্ধ্যার দিকে, আম্মু তুমি শুধু দোয়া করো আমার জন্য, আমি যেন বড় হয়ে ডাক্তার হই। আমাদের মতলবের উত্তরে কোনো ভালো হাসপাতাল নাই, আমি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই, আর সেখানে আমি একদিন দেশের মানুষের জন্য, গরিব দুঃখীদের জন্য একদিন সময় দিতে চাই, ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। তারপর নাইমা রাত্রে 9টার দিকে যখন নাইমা বিছানা যায় তখন আমাকে বলতেছে, আম্মু আম্মু গো, ও আম্মু ধরো না, আমি যদি আন্দোলনে যাই মারা যাই, তুমি প্রথমে শুনে কি বলবা? তা আমি ওকে বলতেছি যে মা তুমি এই কথা কেন বলতেছো? তোমাদের নিয়ে অনেক আশা, আমরা স্বপ্ন দেখি, তুমি কেন এগুলি বলতেছো? তুমি এইসব কথা বলবা না। ও বলতেছে, না মা, তোমার উত্তর হয় না, তুমি বলবা আলহামদুলিল্লাহ তোমার মেয়ে শহীদ হয়েছে। তারপর নাইমায় 19 জুলাই সকাল, শুক্রবার ছিল, সকালে প্রতিদিনের মতো 4টার দিকে উঠে ফজর নামাজ পড়েছে, তারপরে আবার ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে তারপরে নাস্তা খেয়েছে, দুপুরের খাবার খেয়েছে, নামাজ পড়েছে, আসর নামাজ পড়েছে, তারপরে প্রতিদিনের মতো ড্রয়িং নিয়ে আবার বসেছে, চিত্র অঙ্কন করতেছিল একটা সানফ্লাওয়ার। এখান থেকে উঠে নাইমা ফ্রিজের কাছে যায় আর বলে, আম্মু পিৎজা আছে, আম্মু চিকেন আছে? আমি বলছি আছে, বলে পিৎজা বানাবো। এটা বলে নাইমা বারান্দায় যায়, বলতেছে আম্মু আমি কাপড়গুলি শুকিয়েছি, আমি এগুলো নিয়ে আসি। তো নাইমা বারান্দায় যায়, আমিও পেছন পেছন যাই, যাই দেখি আমাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে যখন পুলিশ ছাত্রলীগ গুলি করতে করতে ছাত্রদের আসতেছে, তখন ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। ওই সময় নাইমা বারান্দায় ছিল, আমি বারান্দার দরজাটার ভিতরে ছিলাম, রুমের ভিতরে। আমরা দেখতেছি ছাত্ররা ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এখানে এসে জমতেছে। কিছু বুঝে ওঠার আগেই নাইমাকে গুলিটা করে পুলিশ, টার্গেট করে। ওখান থেকে এই ভিডিও ফুটেজ এবং এই বারান্দার ভিডিও সব কিছু ভাইরাল হয়। সাথে সাথে নাইমা মেঝেতে লুটিয়ে পড়ে। আমি দেখি আমার মেয়ের মাথার মগজ আর রক্ত ছিটকে চারিদিকে দেয়ালে আমার উপরেও পড়ে। আমি আমার অবস্থা দেখে আমি কান্না করতেছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ আসতেছে না। তারপর নিচ থেকে ছাত্ররা দেখতে পাইছে যে নাইমার গুলি লাগছে। ছাত্ররা এবং আমাদের প্রতিবেশীরা তড়িঘড়ি করে নাইমাকে নিয়ে উত্তর আধুনিক মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে ডাক্তার ওর অবস্থা খারাপ থেকে ওকে আইসিইউতে নিয়ে যায়। আমি তো যাই, ওখানে দেখি অনেকগুলো লাশ আর এত রোগী, হাসপাতালে রক্তর বন্যা। তো আমি ভাবছি এত রোগীর ভিতরে যেহেতু আমি আইসিইউ খালি পাইছি, সম্ভবত আমার মেয়েটা বাঁচানো সম্ভব। আমার বোধহয় ভাগ্য ভালো। কিন্তু কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলতেছে নাইমা সুলতানার মাকে। তো আমি বলছি স্যার আর কে আছে সাথে? আমি বলছি স্যার আর কেউ নেই, আল্লাহ ছাড়া আমার মেয়ের আমি আছে। তখন স্যার বলতেছে, মা তুমি শক্ত হও, আপনার মেয়ে শহীদ হয়েছে। এটা বলে লাল সবুজ পতাকা দিয়ে নাইমাকে শহীদের মর্যাদা দেয়। তারপর নাইমাকে
আমি ওর বাবা হার্টের রোগী, ওর বাবাকে আমি খবরটা দিতে পারিনি। আমি খবর দিয়েছিলাম ওর নানুর বাড়িতে। ওর দুই মামা ওর চাচুদের জানাইছে, ওর চার চাচু দুই মামা। পরে এক মামা দুই চাচু ওর বাবার কাছে যায়, আর এক মামা দুই চাচু ঢাকার উদ্দেশ্য আসে কুমিল্লা থেকে। কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যায় ঢাকার অবস্থা তো আপনারা জানেন। তখন ঢাকায় কেউ আসতে চায় না। কোন রকমে টাওয়ার হসপিটাল থেকে, কুমিল্লা টাওয়ার হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স 20,000 টাকা দিয়ে ভাড়া করে। তারপর ওর চাচু আর মামা আসে রাতের 10টার দিকে। নাইমাকে এখান থেকে আমরা ওই দিন রাত্রে আবার কারফিউ দিছিল, তো নাইমাকে তড়িঘড়ি করে এখান থেকে নিয়ে আমরা বের হই। পথের মধ্যে যাওয়ার সময়, আসার সময় 5-6 জায়গার মাঝে পুলিশ ছাত্রলীগ দাঁড় করিয়েছে। দেখছে ওর চাচু তো তখন ফরেনের কাপড় চোপড় পরে স্ট্রোকের রোগী সেজে মুখে অক্সিজেন লাগিয়ে ঢাকায় আসছে। তো পথে পথে জায়গায় জায়গায় দাঁড় করিয়ে দেখছে আসলে স্ট্রোকের রোগী কিনা। পরে কাগজপত্র দেখে বুঝতে পারছি যে স্ট্রোকের রোগী, তারপরে ছাড়তে। এইভাবে করে আমরা আসা যাওয়া করি নাইমাকে নিয়ে। তো রাতের 12:30টার দিকে যায় আমাদের চাঁদপুর মতলব উত্তরে পৌঁছাই। তারপরের দিন সকালে নাইমার 9টার দিকে জানাজা হয়। তো আমরা শোকে সপরিবার পাথর হয়ে গেছি। আমার মেয়েকে হারিয়ে আমি ট্রমাতে আছি, আমার সন্তানেরা ট্রমাতে আছে। আমার এক মেয়ে, ছোট ছেলে, রাতে এখনো ঘুমাতে পারে না। ঘুমের ভেতরে বলে আম্মু গুলি আসে, গুলি, এটা বলে কান্না করে। তো আমাদের জন্য সবাই দোয়া করবে। আমার মেয়ের এই আত্মত্যাগ দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনো। আসসালামু আলাইকুম।